হ্যালো স্টুডেন্টস, সিপিআর একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা ইতিহাসের অত্যন্ত সেনসিটিভ একটি টাইম পিরিয়ড নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আমি কিন্তু অষ্টাদশ শতকের কথা বলছি। এই 18th সেঞ্চুরি বা অষ্টাদশ শতক কিন্তু খুবই একটি স্পর্শকাতর একটি টাইম পিরিয়ড। এই শতকটাকে যদি তোমরা শুধুমাত্র মুঘল সাম্রাজ্যের পতন ঘটে যাচ্ছে এই হিসেবে দেখো, তাহলে কিন্তু ভুল করবে। কারণ এইটা শুধুমাত্র কোনো একটা ঘটনা পরম্পরা নয়, এটাকে একটা টাইম পিরিয়ড, গোটা অষ্টাদশ শতক হিসেবে তোমাদের কিন্তু ভাবতে হবে। কারণ এই সময় একই সাথে একাধিক ঘটনা কিন্তু ঘটছে। হ্যাঁ, 1707-এ ঔরঙ্গজেবের পতন ঘটছে, আমরা জানি। ঔরঙ্গজেবের পতন ঘটার সাথে সাথে কি হচ্ছে, সেন্ট্রাল বা কেন্দ্র কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। এবং কেন্দ্র যখন যখন দুর্বল হয়েছে, তখন আমরা জানি বিভিন্ন ঐতিহাসিকরা, বিশেষত যদুনাথ সরকার, কে.এম. পানিক্কারের মতো ঐতিহাসিকরা এটা বলার চেষ্টা করেছেন যে কেন্দ্র দুর্বল হয়ে গেছে মানে ভারতবর্ষে অন্ধকারময় যুগ শুরু শুরু হয়ে গেছে। অর্থাৎ কেন্দ্র যখনই দুর্বল হয় তখন আমরা জানি আঞ্চলিক শক্তির উত্থান ঘটে বা বিভিন্ন অঞ্চলের উত্থান ঘটে। কিন্তু এই ঐতিহাসিকরা কিন্তু আঞ্চলিকতাকে স্বীকার করে না। পরবর্তীকালে ডিবেট হবে, আমরা জানি যে কেন্দ্রই সবকিছু নয়, মানে কেন্দ্র দুর্বল হয়ে যাওয়া মানে এই সমস্ত কিছু শেষ হয়ে গেল, তা কিন্তু নয়। আঞ্চলিকতাকেও আমাদেরকে স্বীকার করতে হবে। শুধুমাত্র কেন্দ্র কেন্দ্র করে কেন আমরা পাগলামি করছি? আঞ্চলিকতার মধ্যেও অনেক কিছু রয়েছে। তাই আঞ্চলিক শক্তির উত্থান ঘটছে, এখানে বিভিন্ন ঐতিহাসিকরা দেখাবে যে কিভাবে আঞ্চলিক শক্তির উত্থান ঘটছে। এর পাশাপাশি কিন্তু আমরা জানি যে একটি শক্তিশালী শক্তি হিসেবে কিন্তু ব্রিটিশ শক্তির উত্থান ঘটবে। এবং তার পাশাপাশি বিভিন্ন যুদ্ধ এই সময় হবে। ফ্রান্সের সাথে ব্রিটিশের যুদ্ধ হবে, বাংলার সাথে ব্রিটিশদের যুদ্ধ হবে, এটা কর্ণাটকের যুদ্ধ হিসেবে আমরা চিনি। তার পাশাপাশি পলাশির যুদ্ধ হিসেবে আমরা দেখতে পাবো। এর পাশাপাশি মহীশূর যুদ্ধও হবে। তাহলে একই সাথে দেখো কিন্তু বিভিন্ন ঘটনা ঘটছে। অবশ্যই মুঘলদের পতন ঘটছে, তার পাশাপাশি ব্রিটিশ শক্তি হিসেবে আগমন ঘটছে। একই সাথে কিন্তু আঞ্চলিক শক্তিগুলোরও উত্থান ঘটছে, যেটা সাম্প্রতিককালে ডক্টর প্রত্যয় নাথ কিন্তু আর্লি মডার্ন ফেজ হিসেবে দেখানোর চেষ্টা করেছে। যে মডার্নটা ব্রিটিশরা এসে শুরু করলো, আহ, ঔরঙ্গজেব মারা যাওয়ার সাথে সাথে অন্ধকার শুরু হয়ে গেল এবং অন্ধকারকে ব্রিটিশরা কাটিয়ে দিয়ে গেল, এটা কিন্তু অস্বীকার করা হচ্ছে। বলা হচ্ছে যে ভারতীয়দের মধ্য থেকেই কিন্তু আধুনিকতার যে প্রাক পর্যায় সেটা কিন্তু শুরু হচ্ছিল। তিনি জগৎ সেটের উদাহরণ দিয়েছিলেন। তিনি মুঘলদের সময় বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবনের উদাহরণ দিয়েছিলেন, যার মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করেছিলেন যে আধুনিকতার যে ডেফিনেশন দেওয়া হয় সেটা কিন্তু তাই মুঘলদের সময় থেকেই বা ব্রিটিশরা আসার আগে থেকেই ভারতীয়দের আঞ্চলিক শক্তির উত্থানের মধ্য দিয়েও কিন্তু হচ্ছিল। তবে গোটা এই অষ্টাদশ শতক, এই সম্পূর্ণ দিকটা কিন্তু একটা ক্লাসের মধ্যে কমপ্লিট করা সম্ভব নয়। তাই আমরা ঔরঙ্গজেবের মৃত্যুর পর যেই গোষ্ঠী কোন্দল এবং উত্তরাধিকারী যেই যুদ্ধটা হয়েছিল, মানে তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে হোয়াট নেক্সট আফটার ঔরঙ্গজেব, মানে ঔরঙ্গজেবের পরে কি হলো? ডিরেক্ট কি ব্রিটিশরা চলে আসলো, নাকি আরো কিছু ঘটনা পরম্পরা ছিল? সেই ঔরঙ্গজেবের পরে আমরা জানি মুঘলদের পতন ঘটবে। এবং মুঘলদের পতন কিভাবে হবে সেটার একটা অন্যতম দিক হলো উত্তরাধিকারী দ্বন্দ্ব। কারণ আমরা জানি যে একটা শক্তিশালী শাসক যদি কোনো কেন্দ্রে না থাকে সেটা দ্রুত অবসান ঘটে। তাই মুঘল সাম্রাজ্যের পতনের পেছনে দুর্বল শাসক কিভাবে সেই পতনকে ত্বরান্বিত করবে, আজকে মূলত আমরা সেই দিকটাকে দেখব। ওকে, চলো এক এক করে দেখা যাক। দেখো কি বলছে। অষ্টাদশ শতকের ভারত 1707 থেকে 1857, যেটা বলার চেষ্টা করা হয়েছে যে মুঘল ও ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যবর্তী মুঘল ও ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যবর্তী অষ্টাদশ শতকের মধ্যভাগের ভারতকে প্রায় অন্ধকার যুগ বা বিশৃঙ্খলার যুগ
বলে চিহ্নিত করা হয়। যেটা আমি বলছিলাম যে 18th সেঞ্চুরিকে যেহেতু ওই মুঘল সাম্রাজ্যের পতন ঘটে যাচ্ছে, তাই অন্ধকার শুরু হয়ে যাচ্ছে এবং ব্রিটিশরা এসে আলো দিয়ে যাবে, আধুনিক করবে। কিন্তু বাস্তবে এই সময় মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়লেও সম্পূর্ণ কিন্তু ধ্বংস হয়। দেখো লেখা আছে। এর পাশাপাশি অনেকগুলো ঘটনা ঘটছিল, আমি যেটা বললাম যে আঞ্চলিক শক্তিগুলো, মানে অঞ্চলকে স্বীকৃতি দেওয়া, শুধুমাত্র কেন্দ্র নয়, যেটা আমরা এখনো কিন্তু ফেস করি, যে আঞ্চলিকতার প্রতি কেন্দ্রের একটা কিন্তু একটা নিস্পৃহতা রয়েছে, উৎসাহ নেই আঞ্চলিকতার প্রতি। অন্যান্য শক্তিগুলোকে, অন্যান্য ও সম্প্রদায়কে কেন্দ্র ঠিক নিজের মতো করে দেখে না। এই জন্য কিন্তু এই লেখালেখিগুলো হচ্ছে। এই দুটো শক্তিশালী ও স্বায়ত্তশাসিত হয়ে উঠেছিল। ভারত ইউরোপীয় বাণিজ্য কোম্পানিগুলির কাছে এক আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছিল, কিন্তু তখনও কেউ ভাবেনি যে এই কোম্পানিগুলি একদিন ভারত শাসন করবে। হুম, এই দিকগুলো মাথায় রাখবে। নেক্সট চলো, দেখো কি বলছে। বিশ্ব প্রেক্ষাপটে ভারত তখনও অর্থনৈতিকভাবে পিছিয়ে ছিল না, এটা আমি বলেছি, যেটা প্রত্যয় না তো দেখানোর চেষ্টা করেছেন যে ওই সময় জগৎ সেটের মতো ব্যবসায়ীরা কিন্তু অত্যন্ত ধনসম্পত্তিবান ছিল এবং ব্রিটিশরা নিজেরা কিন্তু তার কাছ থেকে লোন নিত, সেটা আমরা জানি। তাহলে কি করে আমি এটাকে অন্ধকারময় যুগ বলতে পারি? তারপরে কি বলছে, ইউরোপ ও উত্তর আমেরিকাও তখনও 19 ও 20 শতকের মতো ধনী হয়নি। ইউরোপ কিন্তু তখন ধনী ছিল না খুব একটা বেশি। আমরা জানি যে ভারতবর্ষে তৈরি বিভিন্ন বস্ত্র ওই সময় কিন্তু মানে ভারতের কাপড় ব্রিটিশে কিন্তু ছেয়ে গিয়েছিল একটা সময়, ওই সময় থেকে। তার পরবর্তীতে ব্রিটিশরা আসার পর সেটাকে উল্টে দেবে পুরোপুরি, সেটা আমরা পরে আলোচনা করব। এখান থেকে সেটাই বলার চেষ্টা করা হচ্ছে। তারপরে কি বলছে, যে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি থেকে এই যুগকে অন্ধকার যুগ বলা হতো, কারণ এই ধারণাটি ব্রিটিশ কর্তৃত্বকে ভারতের রেকেত্তিকরণ ও পশ্চিমী জ্ঞান সংস্কৃতির প্রচারকে মহিমান্বিত করে। অর্থাৎ আমি একটা নতুন শাসন চালু করব, আমি যদি পুরনো শাসনটাকে অন্ধকার বা খারাপ হিসেবে না দেখাতে পারি, তাহলে আমার রুলটা কি করে জাস্টিফাই হবে, সেই ধারণাটা কিন্তু ব্রিটিশরা দেখানোর চেষ্টা করেছিল। পরবর্তীকালে ওই যদুনাথ সরকারের মতো ঐতিহাসিকরা কিন্তু এই ধারণাটাকেই বহাল রেখেছিল এবং একটা সাম্প্রদায়িকতার খেলা কিন্তু খেলেছিল। এটা মাথায় রাখবে। আজকের অধিকাংশ ঐতিহাসিক এই ধরনের চিত্রায়নের সাথে একমত নন। হুম, তারপরে কি বলছে দেখো, অষ্টাদশ শতকের ভারতের তিনটি প্রধান বিষয়, যেটা আমি আগেও বললাম, আলোচনা করলাম। কি কি বিষয় একটু দেখি আমরা। বলেছে প্রথম যে বিষয়টা সেটা হলো মুঘল সাম্রাজ্যের পতন ঘটছে। এটা তো কোনো অস্বীকার করার জায়গা নেই। ঔরঙ্গজেব মারা যাচ্ছেন, এই যে শাসন থেকে শুরু করে হওয়া দীর্ঘমেয়াদী পতনের প্রক্রিয়া। 1739 সালে নাদির শাহের আক্রমণ আরো ত্বরান্বিত করে। পরবর্তীকালে আহমদ শাহ আবদালী আক্রমণও কিন্তু সেটাকে আরো ত্বরান্বিত করছে। যদিও মুঘল সাম্রাজ্য টিকে থাকেনি, তবু এর প্রতিষ্ঠান ও ঐতিহ্য আঞ্চলিক রাজ্য ও ব্রিটিশ প্রদেশগুলিতে বিশেষ ভূমি প্রশাসন টিকে ছিল। মানে কেন্দ্র আর ধরে থাকেনি, কিছু কিছু অঞ্চলে মুঘল কর্তৃত্ব তখনও ছিল। এবং 1857 সালে আমরা জানি দ্বিতীয় বাহাদুর শাহের মৃত্যুর পর থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে মুঘলদের যে অস্তিত্ব সেটা কিন্তু শেষ হয়ে যাবে। এই পতনের যে প্রক্রিয়া সেটা ঔরঙ্গজেবের পরেই কিন্তু শুরু হচ্ছে। তারপরে কি আছে, স্বায়ত্তশাসিত রাজ্যের উত্থান, মানে আঞ্চলিক শক্তির উত্থান, যেটা আমি এর আগেও আলোচনা করেছি। তিনটি ধারায় বিভক্ত এই আঞ্চলিক শক্তিগুলো, উত্থান আবার তিনটি ধারায় বিভক্ত। একটা কি উত্তরসূরি রাজ্য, উত্তরসূরি রাজ্য যার মধ্যে হায়দ্রাবাদ, অযোধ্যা এবং বাংলা কিন্তু পড়ে যাবে। আমরা জানি অযোধ্যা, হায়দ্রাবাদ, সেই চিনকিলিচ খাঁয়ের কথা আমরা মনে পড়ে যাচ্ছে, তাই তো? তারপরে বাংলার ক্ষেত্রে মুর্শিদ কুলি খাঁ। এই যে আঞ্চলিক শক্তিগুলি, এরা কিন্তু উত্তরাধিকারী সুরি রাজ্য। কেন এটাকে উত্তরসূরি রাজ্য বলা হচ্ছে? এটাকে উত্তরসূরি রাজ্য এই কারণেই বলা হচ্ছে, কারণ এরা কিন্তু মুঘলদের সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু বজায় রেখেছিল। হুম, এবং মুঘলদের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। আমরা জানি ঔরঙ্গজেব যখন একদম কোথা থেকে রাজস্ব পাচ্ছিল না, সেই সময় কিন্তু বাংলা থেকে নিয়মিত ঔরঙ্গজেবকে রাজস্ব পাঠানো হতো। অর্থাৎ মুঘলদের কর্তৃত্বকে কিন্তু বাংলা, অযোধ্যা এবং হায়দ্রাবাদ অস্বীকার করেনি। হ্যাঁ, মুঘলরা যেই দাপটটা আগে দেখাতে পারতো, এই সময় সেই দাপটটা দেখাতে পারবে না, এবং এই দাপটটা তারাও কিন্তু সহ্য করেনি। কিন্তু
স্বীকৃতিটা ছিল, আমি সেটা বলবার চেষ্টা করছি। এই জন্য এটাকে উত্তরসূরি রাজ্য বলা হচ্ছে। আর একটা কি রাজ্য আমরা পাই? নতুন রাজ্য। মারাঠা, শিখ, জাট ও আফগান এই সমস্ত রাজ্য কিন্তু লড়াইয়ের মধ্যে দিয়ে উঠে আসে, যেটাকে বিদ্রোহী রাজ্য হিসেবেও কিন্তু আমরা জানি। এরা নিয়মিত প্রতিনিয়ত মুঘলদের কর্তৃত্বকে একেবারেই অস্বীকার করেনি, মানে স্বীকার করেনি। তারা কিন্তু লড়াই করেছিল এবং যখনই মুঘলরা দুর্বল হয়ে গেল এরা কিন্তু মাথাচড়া দিয়ে উঠলো। তাই এটাকে নতুন রাজ্য বা বিদ্রোহী রাজ্য হিসেবেও আমরা চিনি। তারপরে কি আছে? স্বাধীন রাজত্ব। আমরা জানি মহীশূর, কেরালা ও রাজপুত, হুম, এরা হয়ে যাবে একেবারে স্বাধীন। এদের সাথে মুঘলদের সেইভাবে কোনো লড়াই হয়নি। এরা মুঘলদের পতন হয়ে যাওয়ার পরে একেবারে নিজেদের মতো করে ডেভেলপ করবে। এই জন্য এটাকে স্বাধীন রাজত্ব বলা হচ্ছে, যার সাথে আগের সম্পর্কের কোনো তুলনা নেই। এরা একেবারেই আলাদাভাবে তৈরি হচ্ছে। এবং উত্তরসূরি রাজ্য আগে থেকে সংযুক্ত ছিল, নতুন রাজ্য আগে থেকে সংযুক্ত ছিল, কিন্তু এই স্বাধীন রাজ্য মহীশূর রাজ্য এদের সাথে ব্রিটিশদের যুদ্ধ বাঁধবে, কিন্তু এরা স্বাধীনভাবে কিন্তু তৈরি হয়েছিল। তাহলে আঞ্চলিক শক্তিগুলোরও কিন্তু তিনটে ভাগ, এটা মাথায় রাখবে: উত্তরসূরি, নতুন রাজ্য ও স্বাধীন রাজ্য। ওকে, তাহলে দুটো দিক আমরা দেখলাম। একদিকে মুঘল সাম্রাজ্যের পতন ঘটবে, আরেকদিকে আঞ্চলিক শক্তির উত্থান ঘটবে, আরেকদিকে কি ঘটবে যেটা আমি বলেছি, দেখো ব্রিটিশ আধিপত্যের উত্থান কিন্তু ঘটবে। একাধিক শক্তি ভারতবর্ষে এসেছিল ব্রিটিশ, তাই তো? পর্তুগিজ থেকে শুরু করে ডাচ, ডেনমার্ক, ফরাসি, তারপরে আরো এই পাঁচটি মেইন সাম্রাজ্য কিন্তু, মানে শক্তি কিন্তু ভারতবর্ষে এসেছিল। কিন্তু সব থেকে শক্তিশালী শেষ পর্যন্ত টিকে ছিল কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য। আর শেষমেশ ফ্রান্সকে পরাজিত করলো। তারপরে কিন্তু আস্তে আস্তে তারা ভারতবর্ষে প্রবেশ করছে। এখানে সেটা লেখাই আছে, দেখো। মুঘল সাম্রাজ্যের দুর্বলতা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুযোগ দেয়। 1800 শতকের দশকগুলিতে কোম্পানি বাণিজ্যিক থেকে রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হয়, প্রথমে দক্ষিণ ভারত ও বাংলায়। আমরা জানি পলাশী যুদ্ধের মধ্য দিয়ে পুরোপুরিভাবে তারা কিন্তু ক্ষমতাটা দখল করে নিচ্ছে। তবে আজকের আমাদের মূল আলোচ্য বিষয় থাকবে কিন্তু মুঘল সাম্রাজ্যের পতন। এই সমস্ত বিষয়টাই আমরা আলোচনা করব একে একে, কিন্তু একটা ক্লাসে সমস্ত বিষয়টা দেখানো সম্ভব নয়। তাই আমরা পার্টে পার্টে বিষয়টা আলোচনা করব, সেটা তোমাদের বুঝতেও সহযোগিতা করবে। চলো কি বলছে দেখো। আমরা জানি 1526 সালে পানিপথের বিরাট যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু বাবরের আগমন শুরু হচ্ছে এবং আগমনের এই সাথে সাথে কিন্তু মুঘল যুগ স্টার্ট হচ্ছে। মুঘল যুগের কিন্তু সূত্রপাত ঘটছে। 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যুতে এই যুগের সমাপ্তি ঘটছে আমরা জানি, এবং সাম্রাজ্যের পতনের প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে। মূলত 50 বছরের মধ্যেই পুরো সাম্রাজ্যটা কিন্তু একেবারেই নিঃশেষিত হয়ে গেছে। এর কারণ অবশ্যই দায়ী করা হয় সব থেকে বেশি দুর্বল উত্তরাধিকারীদের। অনেক কারণ রয়েছে, কিন্তু সব থেকে দায়ী করা হয় কিন্তু দুর্বল উত্তরাধিকারীদের। কারণ একটা স্ট্রং নেতা যদি না থাকে, একটা পার্টি, যে কোনো পার্টি কিন্তু সহজেই ধসে যেতে পারে। এখানে কি বলছে? ঔরঙ্গজেবের ধর্মীয় ও সামাজিক নীতি তার পূর্বপুরুষদের তুলনায় সম্পূর্ণ বিপরীত নীতি অনুসরণ করে তিনি প্রজাদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। মহান মারাঠাদের বিরুদ্ধে ডেকানের 20 বছর ধরে নিষ্ফল যুদ্ধ চালানো সাম্রাজ্যকে ক্লান্ত ও দেউলিয়া করে দিয়েছিল। একটি কারণ এর মধ্যে পড়ছে যে ঔরঙ্গজেবের ধর্মনীতি কি এই পতনকে ত্বরান্বিত করেছিল? তখন কিন্তু এটা হবে না। হুম, ত্বরান্বিত করেছিল কিনা, মানে যেটা বলছে যে ধর্মনীতি, ঔরঙ্গজেব ধর্মনীতি, কারণ আমরা জানি অনেক ভালো নীতিও কিন্তু তিনি নিয়েছিল। কিন্তু যেটা সব থেকে সমস্যা, সেটা দক্ষিণ ভারতে কিন্তু তিনি 20 বছর যুদ্ধ চালিয়েছিলেন। অর্থাৎ তার সময় সীমানা সব থেকে বেশি বেড়েছিল, কিন্তু সেই সীমানাকে একটা সাংগঠনিক রূপ দেওয়ার দায়িত্বটা কিন্তু তিনি পালন করতে পারেন। তিনি যেহেতু বেশিরভাগটাই দক্ষিণ ভারতে কাটিয়েছিলেন, তাই উত্তরের দিকটা কিন্তু দুর্বল হয়ে পড়েছিল। এই একটা কারণকে দেখানো হয়। তারপরে কি বলছি? সাম্রাজ্যের আকার পরিচালনাযোগ্য সীমার বাইরে চলে গেছে। একটু আগে যেটা বললাম, বিশালত্ব কেন্দ্রীয় ক্ষমতাকে দুর্বল করে দিয়েছে। অর্থাৎ সাম্রাজ্যের আকার প্রচুর, অনেক বড়, কিন্তু সেখানে সংগঠন নেই, তাহলে কিন্তু সেটা চলতে পারবে না। ওকে, তারপরে যেটা বলেছে দেখো, ঔরঙ্গজেবের মৃত্যুর মাত্র 50 বছরের মধ্যে মুঘল সাম্রাজ্য ভেঙে পড়ে। একটু আগে আলোচনা করলাম। পরপর 9 জন দুর্বল ও অযোগ্য সম্রাট ক্ষমতায় আসেন। দেশীয় ও বিদেশি অনেক দুঃসাহসী ব্যক্তি ভারতে নিজেদের জন্য স্বাধীন রাজত্ব গড়ে নেন। আমরা জানি ওই সময় নাদির শাহ কিন্তু আক্রমণ করবে
যেটা পুরোপুরিভাবে প্রাথমিক একটা ধাক্কা দেবে এই সাম্রাজ্যকে ভেঙে ফেলার ক্ষেত্রে, এবং যেটাই পরবর্তীকালে ব্রিটিশরা লুফে নেয় ব্যাপারটাকে, তাদের সাম্রাজ্য পরিচালনা করতে কিন্তু অনেক সহজ হয়েছিল। এই দেখো এখানে লেখাই আছে। 1739 সালে নাদির শাহ দিল্লি আক্রমণ করে। 1761 সালে মারাঠারা মুঘলদের প্রতিস্থাপন করে ভারতের রক্ষক হিসেবে আবির্ভূত হয় এবং 1765 সালে মুঘল সম্রাট ব্রিটিশদের পেনশনভোগীতে পরিণত করে। এই ধাক্কাগুলো কিন্তু পরপর মুঘলদের ওপর উঠে আসে। আমরা আঞ্চলিক শক্তি হিসেবে মারাঠাদের উত্থানকে আমরা দেখবো, আলাদা করে আমরা পড়বো। এই 1765 সালে যখন বক্সারের যুদ্ধ হয়ে দ্বিতীয় এই শাহ আলমের কাছ থেকে তারা কিছু অধিকার আদায় করবে, যেটাকে দেওয়ানি লাভ বলছে। তারপর থেকে ব্রিটিশদের আধিপত্য শুরু হবে, সেটাও আমরা দেখবো। নাদির শাহের আক্রমণটাও কিন্তু আমরা দেখবো। ওকে, চলো নেক্সট কি আছে আমরা দেখি। কিছু মনে রাখার বিষয়, যে দাক্ষিণাত্য ক্ষত মুঘল সাম্রাজ্যের পক্ষে ততটাই মারাত্মক হয়েছিল যতটা স্প্যানিশ ক্ষত পরবর্তীকালে নেপোলিয়নকে সাম্রাজ্যের পক্ষে হয়েছিল। এরকম একটা প্রশ্নও আসে যে দাক্ষিণাত্য ক্ষতকে কোন ঘটনার সাথে কিন্তু যুক্ত করা হয়, কোন ঘটনার সাথে যুক্ত করা হয়, মানে দাক্ষিণাত্য ক্ষত, এটা কিন্তু হয়ে যাবে এই স্প্যানিশ ক্ষত। হুম, স্প্যানিশ ক্ষতের সাথে তুলনা করে, এটা কিন্তু প্রশ্নে একাধিকবার এসছেও। এবং এই অষ্টাদশ শতকটা এই শুধু ডিবেটের জন্য নয়, কিন্তু সাম্প্রতিককালে সব থেকে বেশি প্রশ্ন কিন্তু সেটা ইউজিসি নেট হোক, এসএলএসটি হোক, এই জায়গা থেকে কিন্তু তৈরি হচ্ছে। তাই এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা পড়াটা অত্যন্ত জরুরি। ওকে, এবং এইটা নিয়ে অনেকের মধ্যে ধোঁয়াশাও কিন্তু রয়েছে। চলো আমরা একে একে দেখি। পরবর্তী মুঘল সম্রাটগণ 1707 থেকে 1858 সালের মধ্যে মোট 12 জন সম্রাট ছিলেন। কতজন ছিলেন? 12 জন, মাথা রাখবেন, যাদের পরবর্তী মুঘল বলা হয়। এদের মধ্যে দুজন দীর্ঘস্থায়ী, একটা মোহাম্মদ শাহ 1719 থেকে 1748, ও শাহ আলম দ্বিতীয়, দ্বিতীয় শাহ আলম 1759 থেকে 1806। এই দ্বিতীয় শাহ আলমের সময় কিন্তু ব্রিটিশরা বাংলাকে পরাজিত করে, মানে পলাশী বক্সার শেষ করে ওই রাজস্ব আদায়ের অধিকার, যেটা দেওয়ানি অধিকার, সে অধিকারটা কিন্তু লাভ করে। এবং নাদির শাহ এবং আহমদ শাহ আবদালির ধ্বংসাত্মক আক্রমণের সাক্ষী কিন্তু এই দুজন হয়। ওকে, এটা মাথায় রাখবে, এই কারণে এটা ইম্পর্টেন্ট। চলো নেক্সট দেখা যাক। এবার দেখো আস্তে আস্তে বিস্তারিত এখন আলোচনা শুরু হবে, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের পতনে পরবর্তী মুঘল সম্রাটটা কতটা দায়ী, দুর্বল উত্তরাধিকারী কতটা দায়ী, এই বিষয়টা নিয়ে কিন্তু এখন আলোচনা হবে। মানে কারা কারা ছিল সেই 12 জন মুঘল সম্রাট, এবং তাদের দায়িত্বটাই বা কতটা ছিল, এই বিষয়টা কিন্তু আমরা এখন দেখে নেব। ঠিক আছে, চলো শুরু করা যাক। কি বলেছে দেখো। প্রথমে যে আছে তিনি হলেন প্রথম বাহাদুর শাহ বা প্রথম মুয়াজ্জম শাহ আলম। ওকে, এটা দেখো 1707 থেকে 1712 পর্যন্ত তার টাইম পিরিয়ড। তোমরা যদি একটু এই সময় পর্বটা একটু পড়ে থাকো তাহলে তোমরা জানবে যে ঔরঙ্গজেবের কিন্তু মূলত 3 জন সন্তান ছিল। একজনকে মুয়াজ্জম, একজন আজম, একজন কামবক্স। এই মুয়াজ্জম ছিল কাবুলের শাসক, আজম ছিল গুজরাটের শাসক, এবং কামবক্স ছিল হায়দ্রাবাদের শাসক। ঔরঙ্গজেব যেহেতু তার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে আসছিল, তাই তিনি উইল করে এই 3 জনের মধ্যে, আজম, মুয়াজ্জেম এবং কামবক্স, এই 3 জনের মধ্যে কিন্তু উইল করে ক্ষমতার বিভাজন করে দেন। কিন্তু যখন ঔরঙ্গজেব মারা যাচ্ছেন, তখন কিন্তু এই যে উইলটা তিনি করে দিয়ে গেছিলেন, সেটা একটা ছেঁড়া কাগজ ছাড়া আর কিছুই কিন্তু ছিল না। তখন এই 3 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, এবং 3 ভাইয়ের মধ্যে আমরা জানি মুয়াজ্জম, এই মুয়াজ্জেম কিন্তু সব থেকে শক্তিশালী হয়ে উঠবে, এবং বাকি যে 2 জন আজম ও কামবক্স, এই 2জনকে কিন্তু পরাজিত করে দেবে। যেটা বলছে দেখো, জ্যৈষ্ঠ পুত্র রাজপুত্র মুয়াজ্জেম জাজৌর যুদ্ধে 1707 সালে হয়েছিল, যেটা আজমকে পরাজিত করছে। 3 ভাইয়ের প্রথম ভাইকে পরাজিত করলো আজমকে, এবং হায়দ্রাবাদের কাছে, যে হায়দ্রাবাদের শাসক ছিল তো কামবক্স,
তো হায়দ্রাবাদের কাছে কামবক্সকে জানুয়ারি 1709, কোনো কোনো বইতে 1707ও দেওয়া আছে, এটা ডিবেট আছে, পরাজিত ও নিহত করে বাহাদুর শাহ প্রথম উপাধি নিয়ে দিল্লির সিংহাসনে বসে। এই যে মুয়াজ্জেম আজম ও কামবক্সকে পরাজিত করে দিল, পরাজিত করে প্রথম বাহাদুর শাহ উপাধি নিল এবং তাকে প্রথম শাহ আলমও বলা হয়। হুম। দিল্লির সিংহাসনে বসে। তখন তার বয়স ছিল কত? 65 বছর। এত 65 বছরের একটা শাসক, স্বাভাবিকভাবেই কিন্তু তার মধ্যে আর সেইভাবে যে জৌলুসটা থাকার কথা, যেই শক্তিটা থাকার কথা সেটা থাকবে না। তাই কিন্তু সেটা বুঝতে পেরে তিনি তার যে পলিসি, যে নীতি, সেটা কিন্তু চেঞ্জ করে দেবে। হুম। তিনি কিন্তু আগ্রাসী নীতি থেকে একেবারেই নমনীয় একটা নীতি, সবার সাথে সৌহার্দ্যমূলক একটা নীতির দিকে কিন্তু তিনি ঝুঁকে পড়বে। তিনি বিদ্বান ও জ্ঞানী। এই সম্রাট ঔরঙ্গজেবের সংকীর্ণ মনা নীতিগুলি পরিবর্তন করে আরো উদার মনোভাব, এই উদার মনোভাবের কারণই ওটা, যেহেতু তার মধ্যে অতটা শক্তি এখন নেই, তিনি অতটা পরিমাণ লড়াই করতে পারবে না, তাই সবাইকে মিলে, সবার সাথে মিলেমিশে চলতে হবে, এই নীতি কিন্তু তিনি নিয়েছিলেন। তার রাজত্বে কোনো হিন্দু মন্দির ধ্বংস হয়নি। রাজ্যের বিভিন্ন আঞ্চলিক শক্তির মধ্যে তিনি শান্তির নীতি, দেখো যেটা আমি বললাম, প্যাসিফিক পলিসি অনুসরণ করে। ওকে, দেখো তারপরে কি বলছে। মারাঠা 1689 সাল থেকে মুঘল বন্দী মারাঠা রাজপুত্র শাহুকে মহারাষ্ট্রে ফিরে যাওয়ার অনুমতি দেন। ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার পিছনে শুধুমাত্র একটা কারণ নয় যে তিনি দুর্বল হয়ে গেছিলেন বা শান্তির নীতি নিচ্ছিলেন, আর একটা কারণও ছিল, কারণ ওই সময় কিন্তু মারাঠাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিচ্ছিল এবং মারাঠারা মুঘলদের জন্য বিপদ তৈরি করতে পারে, এই আশঙ্কাকে কেন্দ্র করে শাহুকে মুক্তি করে দেওয়া হয়, যাতে মারাঠাদের মধ্যে গন্ডগোলটা ভালো করে বাঁধতে পারে। এই একটা কারণও কিন্তু ছিল, এই কারণে তাকে কিন্তু মুক্ত করে দেওয়া হয়। চলো নেক্সট আমরা দেখি রাজপুতদের সাথে কেমন সম্পর্ক ছিল একটু দেখে নিই। রাজপুত সর্দারদের সাথে শান্তি স্থাপন করে তাদের নিজ নিজ রাজ্যের স্বীকৃতি দেন, যেটা এতদিন পর্যন্ত ঔরঙ্গজেব করেননি, সেটা কিন্তু এই বাহাদুর শাহ এই করে দিলেন। হুম। জাট ও বুন্দেলাদের সাথে সম্পর্ক। জাট সর্দার চুরামান ও বুন্দেলা সর্দার ছত্রসালের সাথে শান্তি স্থাপন করেন, যারা বান্দা বাহাদুরের বিরুদ্ধে অভিযানে যোগ দিয়েছিল। ওকে, বান্দা বাহাদুর কোথায় কার লোক তোমরা প্রত্যেকে জানো। তো চূড়ামন জাট ও বুন্দেল সর্দার সাথে কি কিন্তু শান্তি স্থাপন করেছিল, যারা বান্দা বাহাদুরের সাথে বিরুদ্ধে অভিযোগ করেছিল, অভিযানে গিয়েছিলেন। তারপরে শিখদের সাথে সম্পর্ক দেখো। গুরু গোবিন্দ সিং, দশম গুরু আমরা জানি, উচ্চ মনসব দিয়ে বিদ্রোহী শিখদের সাথে শান্তি স্থাপনের চেষ্টা করেন, সবার সাথে শান্তি স্থাপন করছেন, কোনো লড়াই কিচ্ছু হবে না, শুধু শান্তি আর শান্তি। গুরুর মৃত্যুর পর শিখরা পুনরায় বান্দা বাহাদুরের নেতৃত্বে বিদ্রোহ করে। সম্রাট কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিজ অভিযানে নেতৃত্ব দেন এবং গুরু গোবিন্দ সিং নির্মিত হিমালয়ের পাদদেশে দুর্গ লোহগড়ে বান্দা বাহাদুরকে পরাজিত করে। যেহেতু বান্দা বাহাদুর আমরা জানি যে শিখ গুরু, দশম গুরু মৃত্যু ঘটছে, কিন্তু মৃত্যুর কারণটা কেউ জানতে পারছে না, সেই কারণ হিসেবে মুঘলদেরকে দায়ী করা হচ্ছিল। হুম। এই কারণে তারা, শিখরা খেপে গিয়েছিল মুঘলদের প্রতি। তখন এই সম্রাট বাধ্য হয়ে কিন্তু অভিযান করতে বাধ্য হয়েছিল এবং এই বান্দা বাহাদুর, যিনি শিখদের হয়ে লড়াইটা করছিলেন, তাকে পরাজিত করেন কিন্তু এই হিমালয় পাদদেশে এই লোহগড়ে। হুম। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে যে কার সাথে তিনি লড়াই করেছিলেন এবং তার নীতিটা কি ছিল, মানে বাহাদুর শাহ বা শাহ আলম, প্রথম শাহ আলম এর নীতিটা কি ছিল অন্যান্য রাজ্যগুলির প্রতি। তিনি কি শান্তির নীতি নিয়েছিলেন নাকি যুদ্ধের নীতি নিয়েছিলেন? এখানে যুদ্ধ তিনি করেছেন, সেটা কিন্তু অত্যন্ত বাধ্য হয়ে। তবু কি বলছে, শিখদের দমন করা সম্ভব হয়নি, তারা পরবর্তীতে দুর্গ পুনরুদ্ধার করে নেয়। এটা মাথায় রাখবে। নেক্সট চলো দেখি আমরা কি বলছে। এখানে একটা মন্তব্য করা হচ্ছে যে হাফি খান বাহাদুর শাহকে শাহ-ই বেখবর, এইটা ইম্পর্টেন্ট। শাহ-ই বেখবর হিসেবে কে পরিচিত এবং কে কাকে উপাধিটা দেয়, এটা তোমরা নোট ডাউন করবে, মাথায় রাখবে। কারণ তিনি অযৌক্তিকভাবে জায়গির ও পদ পদবীর অতিরিক্ত বিতরণ করেছিলেন, যা প্রশাসনিক অবনতি ঘটায়, যেটা আমি বলছিলাম যে বয়স্ক হয়ে গেছে, তার আর সেই জৌলুসটা নেই, তাই সবাইকে জায়গির বিতরণ করছে, সবার সাথে শান্তি স্থাপন করছে, যে যেরকম চাইছে সেরকম ভাবে কিন্তু সে সেটাকে ব্যবস্থা করে দিচ্ছে। এই 1712 সালে তার কিন্তু মৃত্যু ঘটে যাবে।
এবং এর পাশাপাশি আরেকটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এই সময় কিন্তু যেহেতু কেন্দ্র দুর্বল হয়ে গিয়েছিল এবং আমরা জানি যে মুঘল সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে জায়গিরদারি সংকট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে। তাই সব থেকে ভালো জায়গির পাওয়া যায় কি করে, এই সময় কিন্তু অভিজাতদের মধ্যেও একটা দ্বন্দ্ব দেখা দেবে। কারণ আমরা জানি বলেইছি যে এই বাহাদুর শাহ তিনি কিন্তু সবাইকে জায়গির বিতরণ করতে শুরু করেন। তাই একটু পদ্ধতি অবলম্বন করে আমি যদি সম্রাটের কাছাকাছি থাকতে পারি তাহলে কিন্তু আমি ভালো জায়গির পেয়ে যাব। এই আশায় কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু এই সময় এই সিংহাসনের মধ্যে কিন্তু শুরু হয়ে যায়, রাজ সিংহাসনের মধ্যে। ওকে, দেখো সেটাই বলছে এখানে। কি বলেছে? বাহাদুর শাহের মৃত্যুর পর মুঘল রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হয়। আগে ক্ষমতার দ্বন্দ্ব ছিল রাজপুত্রদের মধ্যে, আর আমিররা শুধু পিছন থেকে সমর্থন দিতেন। যেহেতু এখন রাজপুত্রটাই দুর্বল হয়ে গেছে, তাই এখন আমিররা আস্তে আস্তে ওপরে চলে আসবে। হুম, এই পরিস্থিতিতে বদলে গেল। আমিররা নিজেরাই সিংহাসনের সরাসরি প্রাপ্ত হয়ে উঠলেন এবং রাজপুত্রদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে শুরু করলেন। আগে ঔরঙ্গজেব পর্যন্ত সবাই আমিরদেরকে নির্দেশ দিতেন, আমিরদেরকে কন্ট্রোল করতেন। এখন এই আমির ওমরাহরা বা ব্যুরোক্রেসি যেটাকে বলা হচ্ছে, তারা কিন্তু এবার রাজাকে কন্ট্রোল করতে শুরু করে। যেটাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে। কেন? ওই যে সব থেকে ভালো জায়গির যদি আমি পেতে পারি, আমি অনেক ধনী হয়ে যেতে পারবো এই জায়গির পাওয়ার আশায়। তারপরে আস্তে আস্তে আমরা দেখতে পাবো কি করে জায়গিরের পরিমাণটা কমে যাচ্ছে। এই সময় থেকে কমে থাকবে। একটা নির্দিষ্ট এলাকায় কত আর জমি থাকবে, এক সময় জমি দেওয়ার পর তো জমি কমতে থাকবে। তাই জমি কমে যাচ্ছে, ভালো জায়গির পাওয়া যাচ্ছে না, এই নিয়ে কিন্তু মারপিট শুরু হবে, ঝামেলা শুরু হবে, দ্বন্দ্ব শুরু হবে, যার কারণে গোষ্ঠীদ্বন্দ্ব আরো বেশি পরিমাণে শুরু হবে। অর্থাৎ শক্তিশালী আমিররা রাজা নির্মাতা বা কিং মেকার কিন্তু হয়ে উঠবে। চলো নেক্সট দেখা যাক। এই আমিরা বিভিন্ন দলের অন্তর্ভুক্ত ছিলেন। হুম, তারা জাতি বা জাতীয়তার নামে নয়, বরং নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, অবশ্যই স্বার্থ সিদ্ধির জন্য ধর্ম বংশের নাম ব্যবহার করতেন এবং স্বার্থ ফুরিয়ে গেলে তা ছেড়ে দিতেন। মুঘল দরবারে চারটি প্রধান দল ছিল, এটা মাথায় রাখবে, চারটি। প্রথমে কি আছে? তুরানি। এরা মধ্য এশিয়া থেকে আগত বংশধর। এরা ছিল মূলত ধর্মে সুন্নি এবং দখলদার বাহিনীর মেরুদণ্ড। গুরুত্বপূর্ণ বেসামরিক ও সামরিক পদ কিন্তু অলংকৃত করেছিল। এই তুরানি গোষ্ঠীর মধ্যেই কিন্তু এই চিনকুলিজ খান, হ্যাঁ, চিনকুলিজ খান কিন্তু এই সুন্নি গোষ্ঠী বা তুরানি গোষ্ঠীর মধ্যে কিন্তু পড়ে যাবে। এবং তারপরে যেটা ছিল ইরানি গোষ্ঠী। ইরানি গোষ্ঠী এরা শিয়া ধর্মে বিশ্বাসী ছিল, গুরুত্বপূর্ণ দরবারি পদে অধিষ্ঠিত ছিল এবং এই আহ ইরানি গোষ্ঠীর মধ্যে কিন্তু জুলফিকার খান পরবর্তীকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আসাদ খান তার পিতা, এই দুজন ব্যক্তি কিন্তু এই ইরানি গোষ্ঠীর মধ্যে ছিল এবং এই ইরানি গোষ্ঠীটাই শেষমেশ সব থেকে শক্তিশালী দল হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হবে, এটা আমরা জানি। আফগান আফগানরা ছিল আফগানিস্তান থেকে আগত বংশধর। এরা সুন্নি ছিল ধর্মে, সামরিক পদে প্রভাবশালী। আর কে? হিন্দুস্তানি মুসলমান যেটাকে বলা হয়, ভারতে জন্মগ্রহণকারী মুসলমান। তারপরে রাজপুত ও জাটদের সমর্থন পুষ্ট। ওকে, এটা কিন্তু ছিল, মাথায় রাখবে। ধর্মে ছিল মিশ্র। মুঘল বা বিদেশি দলের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসেবে কাজ করতো কিন্তু এরা। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। মুঘল বা বিদেশি দলের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসেবে কাজ করতো। এই চারটি দল মূলত ছিল। চারটি দলের মধ্যে ইরানিরা কিন্তু সব থেকে শক্তিশালী হয়ে যাবে এবং সম্রাটের সব থেকে কাছাকাছি কিন্তু এই ইরানিরা থাকবে। ওকে, চলো নেক্সট আমরা দেখি। দেখো কি বলেছে। প্রথম তিনটি দল তুরানি, ইরানি, আফগান ছিল বিদেশি বংশোদ্ভূত। হিন্দুস্তানি দল ছিল বিরোধী মুঘল বা বিদেশি দলের প্রতিপক্ষ, মুঘলদেরও প্রতিপক্ষ এবং বিদেশি দলের প্রতিপক্ষ। জাতীয় ধর্মের স্লোগান শুধুমাত্র স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহৃত হতো। এরপরে যেটা আমরা কন্টিনিউ করছিলাম যে প্রথম বাহাদুর শাহ, তাই তো, মুয়াজ্জেম আমরা জানি তার দুই ভাই আজম ও কামবখকে পরাজিত করলো, তারপরে প্রথম বাহাদুর শাহ উপাধি নিল।
কিন্তু যেহেতু তিনি অনেক দুর্বল হয়ে পড়েছিলেন, তাই আগ্রাসী নীতি না নিয়ে তিনি শান্তির নীতি নিয়েছিলেন। বিভিন্ন জায়গিরদার, মনসবদার প্রত্যেকের মধ্যে বিলি করে দিচ্ছিলেন। তারপরে ধীরে ধীরে গোষ্ঠী দ্বন্দ্ব, মানে অভিজাতরা নিজেদের ক্ষমতা দখলকে কেন্দ্র করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু করবে, যার মধ্যে ইরানি তুরানি আফগানরা মেইন ছিল, এবং ইরানিরা বিশেষ করে জুলফিকার খান এবং তার পিতা আসাদ খান কিন্তু এই সময় শক্তিশালী হয়ে উঠবে। এবার কিন্তু 1712 সালে এই যে বাহাদুর শাহ, তিনি কিন্তু মারা যাচ্ছেন, এটা মাথায় রাখবে। এই বাহাদুর শাহ কিন্তু মারা যাচ্ছেন, এটা কিন্তু মাথায় রাখবে। এবং এই বাহাদুর শাহ যখন মারা যাচ্ছেন, তার কিন্তু 4 ছেলে ছিল। দেখো এখানে বলছে, এই পুত্রের মধ্যে উত্তরাধিকারের যুদ্ধ শুরু হয়। এত দ্রুত ক্ষমতা দখলের হুড়োহুড়ি হয় যে বাহাদুর শাহের মৃতদেহ প্রায় 1 মাস সমাধিস্থ না হয়েই পড়ে রইল। মৃতদেহ কিন্তু সমাধিস্থ হয়। শেষ পর্যন্ত কম যোগ্য পুত্রদের মধ্যে একজন জাহানদার শাহ। এর পেছনে স্টোরি রয়েছে, যেটা আমি বলছি যে জুলফিকার খান কিন্তু এই সময় পুরোপুরিভাবে শক্তিশালী হয়ে উঠবে এবং সমস্ত কিছুকে পরিচালনা করবে কিন্তু জুলফিকার খান। হুম জুলফিকার খান সমস্ত এই সময় মীর বকশী এবং ওয়াজির, এই দুটো পদ কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে গেছিল। পরবর্তীতে আমরা জানি যে ওয়াজির যে পদটা, সেটা কিন্তু জুলফিকার খান পেয়ে যাবে। আমরা আসছি এরপরে আস্তে আস্তে। এটা মাথায় রাখবে, প্রথম বাহাদুর শাহের মৃত্যুর পর তার 4 জন পুত্র ছিল। একজন ছিল আজিমুস শান, যিনি জ্যৈষ্ঠ পুত্র, মানে সব থেকে বড়, এবং জাহানদার শাহ, আরেকজন জাহান শাহ এবং রফিউস শাহ। এই 4 জন কিন্তু ছিল। কি কি বললাম? আজিমুস শান, জাহানদার শাহ, জাহান শাহ এবং রফিউস শাহ, এই 4 জন পুত্র কিন্তু ছিল। এবার জুলফিকার খানের সাথে আজিমুস শানের একটা দ্বন্দ্ব চলছিল, মানে সব থেকে জ্যৈষ্ঠ পুত্র যিনি আজিমুস শান, এর মধ্যে কিন্তু দ্বন্দ্ব চলছিল। জুলফিকার খানকে সে মানতে চাইছিল না। তখন এই জুলফিকার খান কি করবে, বাকি যে 3 জন ভাই ছিল, জাহানদার শাহ, জাহান শাহ এবং রফিউস শাহ, এই 3 জনকে নিয়ে কিন্তু এই আজিমুস শানকে পরাজিত করে দেবে। এবং আজিমুস শানকে পরাজিত করে যেটা করবে, সেটা হলো বাকি যে 2 জন ছিল, রফিউস শান এবং জাহান শাহ, এই দুজনকেও কিন্তু হত্যা করে এই জাহানদার শাহকে কিন্তু ক্ষমতায় বসিয়ে দেবে। ওকে, পুরোপুরি ভাবে তাহলে জুলফিকার খান নিয়ন্ত্রণ করছে। এবার দেখো কি বলছে, জাহানদার শাহ ছিলেন বিলাসে মগ্ন এক অধপতিত রাজপুত্র। তার প্রশাসন কার্যত অত্যন্ত দক্ষ জুলফিকার খানের হাতে ছিল। জুলফিকার খান সমস্তটা নিয়ন্ত্রণ করছে। যিনি ওয়াজির বা প্রধানমন্ত্রী হয়েছিল, একটু আগে বললাম যে ওয়াজির এবং মীর বকশী পদটি কিন্তু এই সময় গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। ওয়াজির মানে জায়গির, কোন ভালো জমি, সব থেকে ভালো জমিটা কে পাবে সেটা কিন্তু ওয়াজির নির্ধারণ করছে। আর মীর বকশী হলো এই সেনাবাহিনী, কে কতটা সেনাবাহিনী পরিচালনা করছে সেইটা কিন্তু দেখছে। পরবর্তীকালে তার পিতা আসাদ খান মীর বকশী পদটা নিয়ে নেবে, সেটা আলাদা বিষয়। তাহলে ওয়াজির পদটা বা প্রধানমন্ত্রী পদটা কিন্তু এই জুলফিকার খান নিয়ে নিল, সমস্ত কিছু নিজের অঙ্গুলি হেলনে পরিচালনা করছেন কিন্তু জুলফিকার। তারপরে কি বলছে দেখো, জুলফিকার খান রাজপুত রাজা ও মারাঠা সর্দারদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার গুরুত্ব অনুধাবন করেছিলেন, তাই দ্রুত ঔরঙ্গজেব নীতিগুলো পরিবর্তন করেন। এইবার তিনি দ্রুত সংগঠনের কাজে মন দেবেন এবং যেই সমস্ত শক্তিগুলো মুঘলদের পক্ষে ক্ষতিকারক, তাদের সাথে কিন্তু একটা আপোষ রফা করবার কিন্তু চেষ্টা করবেন জুলফিকার খান। চলো নেক্সট আমরা দেখি কি বলছে দেখো। যার পরিণতি হিসেবে 1711 সালে ডেকানে জুলফিকারের প্রতিনিধি দাউদ খান পান্নি ও শাহুর মধ্যে, শাহুল আমরা জানি মারাঠাদের নেতা, অনুযায়ী ডেকানের চৌথ ও স্বরদেশমুখী মারাঠাদের মঞ্জুর করা হলো। চৌথ ও স্বরদেশমুখী দুটি কর আমরা জানি, তাদেরকে আদায় করতে বললো, কিন্তু এই মুঘলদের সাথে যেন কোনো ঝামেলা না করে, এটা কিন্তু সে বলে দিল। তবে এই সংগ্রহের কাজ মুঘল কর্মকর্তারাই করবেন, পরে মারাঠাদের হাতে তুলে দেবেন। মানে মুঘলরা আদায়টা করবে, মারাঠাদের দিয়ে দেওয়া হবে পরে। তারপর রাজপুতদের সাথে সম্পর্ক কি ছিল, অম্বরের জয় সিং দ্বিতীয়কে মালওয়ার গভর্নর ও মারওয়ারের মহারাজ অজিত সিংকে গুজরাটের গভর্নর নিযুক্ত করা হয়। দেখো রাজপুতদেরও কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এই জয় সিং দ্বিতীয়কে মালওয়ার গভর্নর ও মারওয়ারের
মহারাজা অজিত সিংকে গুজরাটের গভর্নর নিযুক্ত করা হয়। তারপরে পাশাপাশি জাট, বুন্দেলা ও শিখ জুলফিকার খান চুরামান জাট ছত্রসাল বুন্দেলাকে শান্ত করতে থাকেন, শিখদেরও দমন অব্যাহত রাখে। যেহেতু শিখদের একটা দ্বন্দ্ব চলছিল, তাদের গুরু এবং তারা প্রচন্ড এই দিক থেকে অত্যন্ত জাতীয়তাবাদী আদর্শে উপ্লুত ছিল, কিন্তু তাই তারা কিন্তু বরাবরই মুঘলদের এগেনস্টে লড়ে যাচ্ছে, তাই তাদেরকে ঠেকানোর প্রয়োজন ছিল। তারপরে দেখো কি বলছে, জিজিয়া কর বিলুপ্ত করা হয়। এই জাহানদার শাহের সময় কিন্তু জিজিয়া কর বিলুপ্ত করা হয়। তাহলে যদি প্রশ্ন আসে কোন মুঘল শাসক, শেষ মুঘল শাসক জিজিয়া কর বিলুপ্ত করেন, সেটা কিন্তু হয়ে যাবে এই জাহানদার শাহ। এই প্রশ্নটা কিন্তু একাধিকবার প্রশ্নে এসেছে, যেটা আমরা খেয়াল করি না, কারণ এই জায়গাটা আমরা পড়ি না। এই জায়গাটা আমরা ভাবি হয়তো গুরুত্বহীন, কিন্তু অষ্টাদশ শতকের এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। এটা খেয়াল করবে। তারপর কি বলছে দেখো, জুলফিকার খান জায়গির ও পদের লাগামহীন বৃদ্ধি রোধ করে সাম্রাজ্যের অর্থ সুদৃঢ় করার চেষ্টা করেন। একটি গঠনমূলক কার্য তিনি করছিলেন, যেটা অন্যরা পছন্দ কিন্তু করছিলেন না। কিন্তু তিনি টোডরমনের সুশৃঙ্খল ভূমি রাজস্ব বন্দোবস্ত বিলুপ্ত করে ইজারাদারি কিন্তু প্রবর্তন করেন শেষমেশ। ওকে, এটা মাথায় রাখবে, ইজারাদারি শেষমেশ প্রবর্তন করেন কিন্তু জুলফিকার খান। নেক্সট চলো, ইজারা প্রথার সময় এই প্রথায় সরকার রাজস্ব, কৃষক ও মধ্যস্থতাকারীদের সাথে যোগাযোগ স্থাপন করত। তারা সরকারকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিত এবং বিনিময়ে কি করত, কৃষকদের কাছ থেকে যা ইচ্ছা আদায় করার স্বাধীনতা পেত। ফলে কৃষক শোষণ ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তাই কৃষক বিদ্রোহ আমরা এই সময় দেখতে পাবো একাধিক। তারপরে কি বলছে দেখো, জিজিয়া একটু দেখে নি। ইসলামী রাষ্ট্রে অমুসলিম প্রজাদের উপর ধার্য বার্ষিক মাথাপিছু কর, এটা তোমরা প্রত্যেকে জানো, তাই এটা ডিটেলস আলোচনা করছি না। তারপরে কি বলছে দেখো, জাহানদার শাহ শেষ পর্যন্ত তার ভাতিজা ফারুকশিয়ারের কাছে আগ্রায় পরাজিত হন। এইভাবে জাহানদার শাহ শাসনের পরিসমাপ্তি ঘটে এবং জুলফিকার খানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই যে জাহানদার শাহ, ইনি তো এই জুলফিকার খানের সাথে মিলে জাহানদার শাহ, জাহান শাহ, রফিউর শাহ, যে তিনটে ভাই ছিল, তিনটে ভাই কিন্তু ওই যে আজিমুস শান সব থেকে বড় ছিল যে ভাইটা, তাকে কিন্তু হত্যা করেছিল। এবং এই ফারুকশিয়ার এ আর কেউ নয়, এ কিন্তু ওই আজিমুস শানেরই কিন্তু সন্তান, ছেলে ছিল, মাথায় রাখবে। এবং পিতৃ হত্যার প্রতিশোধ নিতেই কিন্তু তিনি এই জাহানদার শাহ এবং জুলফিকার খানকে হত্যা করেছিল। কাদের সহযোগিতা হত্যা করেছিল তোমরা জানো, যাদেরকে বলা হচ্ছে কিন্তু কি, যাদেরকে কি বলা হচ্ছে বলো, যাদেরকে বলা হচ্ছে কিন্তু সৈয়দ ভ্রাতৃদ্বয়। এই সৈয়দ ভ্রাতৃদ্বয়ের সহায়তায় কিন্তু তিনি এদেরকে কি করছেন, পরাজিত করছেন এবং হত্যা করছেন। এরপরে আমরা জানবো যে সৈয়দ ভ্রাতৃদ্বয় আস্তে আস্তে কিন্তু কিং মেকারে পরিণত হবে। এই দেখো এখানে লেখা আছে যে ফারুকশিয়ার সৈয়দ ভাইদের আব্দুল্লাহ খান ও হুসেন আলী খান বারাহ সহায়তায় ক্ষমতায় এসেছিল। হুম? এরা প্রথমে এই পাটনা, এলাহাবাদ এই দুটো জায়গাতে ক্ষমতা ভোগ করছিলেন। পরবর্তীকালে ফারুকশিয়ার এদেরকে ডেকে নেয় যে আমি আমার পিতৃ হত্যার বদলা নিতে চাই, তাই তোমরা আমাকে সহযোগিতা করো। কিন্তু তিনি বুঝতে পারেননি যে আব্দুল্লাহ খান ও হুসাইন খান পরবর্তীকালে তাকেই বশে পরিণত করবে। তো তাদের সহযোগিতায় তিনি ওই জাহানদার শাহকে পরাজিত করলেন। কৃতজ্ঞবশত তিনি আব্দুল্লাহ খানকে ওয়াজির ও হুসেন আলী খানকে মীর বকশি পে মাস্টার জেনারেল নিযুক্ত করলেন। আমি যেটা বলেছিলাম যে মীর বকশি পদ কিন্তু গুরুত্বপূর্ণ ছিল এবং ওয়াজির হলো সব থেকে গুরুত্বপূর্ণ। ওয়াজির যার আন্ডারে থাকবে সে কিন্তু জমি প্রদান করার ক্ষমতা লাভ করবে। দুই ভাই দ্রুত রাজা নির্মাতা বা কিং মেকারে পরিচিত পেলেন। কিন্তু ফারুকশিয়ার কিন্তু এই দুই ভাইয়ের আধিপত্য মেনে নিতে পারছিলেন না। হুম, দেখো কি বলছে, ফারুকশিয়ার ছিলেন অযোগ্য, কাপুরুষ ও তোষামোদকারীদের প্রভাবে সহজেই প্রভাবিত হতেন। সৈয়দ ভাইরা রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিজেদের হাতে কেন্দ্রীভূত করলেন। সৈয়দ ভাইরা ধর্মীয় সহিষ্ণুতার নীতি গ্রহণ করেন। তারা বিশ্বাস করতেন যে হিন্দু সর্দার ও আমিরদের মুসলিম আমিরদের সাথে শাসন অংশীদার করেই ভারতকে সুষ্ঠুভাবে শাসন করা সম্ভব, যেটা কিন্তু পরবর্তীকালে তাদের পতনকে ত্বরান্বিত করেছিল, কারণ তাদের এগেনস্টে এই অভিযোগ আনা হয়েছিল যে তারা হিন্দুদের প্রতি অত্যন্ত বেশি ঘনিষ্ঠ এবং মুসলিমদের বিরোধী। তাই তার এগেনস্টে কিন্তু পরবর্তীকালে যুদ্ধ হবে, সেটা আমরা পরে দেখব।
তারা জিজিয়া ও তীর্থকর বিলুপ্ত করেন এবং মারাঠা, রাজপুত ও জাটদের সন্তুষ্ট রাখেন। শিখদের দমন অব্যাহতভাবে চলতে থাকে এই সময়। কারণ শিখরা কিন্তু ছেড়ে কথা বলবে না, কারণ তাদের গুরুকে হত্যা করা হয়েছিল, তারা কিন্তু ছেড়ে কথা বলবে না। চলো নেক্সট দেখি। নেক্সট যেটা বলা হচ্ছে যে ফারুকশিয়ারের রাজত্বে শিখদের পরাজয়ের ঘটনা ঘটে। শিখরা পরাজিত হয়। শিখ নেতা বান্দা বাহাদুর গুরুদাসপুরে বন্দী হন এবং দিল্লিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় 19 জুন 1716। তাহলে কার সময় বান্দা বাহাদুরের বন্দী হন এবং মৃত্যুদণ্ড হয়? সেটা কিন্তু হয়ে যাবে ফারুকশিয়ার। আমরা জানি গুরু অর্জুনকে জাহাঙ্গীর তারপরে এই মৃত্যুদণ্ড দেন এবং তেগ বাহাদুর ঔরঙ্গজেব মৃত্যুদণ্ড দেন এবং এই যে বান্দা বাহাদুর তিনি কিন্তু এই ফারুকশিয়ারের সময় মৃত্যুদণ্ড পাচ্ছেন। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে মাথায় রাখবে যে 1714 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন শল্য চিকিৎসক উইলিয়াম হ্যামিল্টন ফারুকশিয়ারকে কি করে গ্রন্থিস্ফীতি বা কুচকিতে ফোলা রোগ থেকে সুস্থ করেন। এবং সফল চিকিৎসার পুরস্কার হিসেবে সম্রাট 1717 সালের বিখ্যাত ফরমান, যেটা আমরা ফারুকশিয়ারের ফরমান হিসেবে জানি, সেটা কিন্তু জারি করে, যাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় শুল্কমুক্ত বাণিজ্য সহ ব্যাপক বাণিজ্যিক সুযোগ সুবিধা দেওয়া হয়। এই ফরমানের শর্তগুলি বাংলার নবাবদের সাথে ইংরেজ কোম্পানির চিরস্থায়ী বিরোধের কারণ হয়ে ওঠে। কারণ ফারুকশিয়ার নিজেও বুঝতে পারেননি যে এই সুযোগ সুবিধার ফলে তাকে খাল কেটে কুমির নিয়ে আসতে হবে, এটা কিন্তু তিনি বুঝতে পারেন। ওকে, তারপরে কি বলছে দেখো। ফারুকশিয়ার নিজে ক্ষমতা প্রয়োগ করতে চেয়ে সৈয়দ ভাইদের সরানোর ষড়যন্ত্র। যেহেতু সৈয়দ ভ্রাতৃদ্বয় এক ধরনের আধিপত্য কায়েম করে ফেলেছিল ফারুকশিয়ারের ওপরে, তাই ফারুকশিয়ার কিন্তু এদের সরানোর প্ল্যান করছিল যে এদের কি করে সরাতে পারবে। কিন্তু সৈয়দ ভাইরাও কিন্তু এই ফারুকশিয়ারের প্ল্যানটা আস্তে আস্তে বুঝে যায় যে ফারুকশিয়ার আমার এগেনস্টে ষড়যন্ত্র করছে। তাই সৈয়দ ভাইরা কি করলো, অনেক বেশি চালাকি শুরু করলো এবং পেশোয়া বালাজি বিশ্বনাথের সহায়তায় তারা সম্রাটকে সিংহাসনচ্যুত করলো। সিংহাসনচ্যুত করে যেটা করবে, সিংহাসনচ্যুত করে তাকে অন্ধ করে হত্যা করবে। এই যে, অন্ধ করে কিন্তু হত্যা করলেন, এটা মাথায় রাখবে। ফারুকশিয়ার ষড়যন্ত্র করছে সৈয়দ ভ্রাতৃদ্বয়ের বিরুদ্ধে, সৈয়দ ভ্রাতৃদ্বয় সেটা বুঝে যায়, তাই সৈয়দ ভ্রাতৃদ্বয় তার এগেনস্টে মারাঠাদের সহযোগিতা নিয়ে তাকে বন্দি করে হত্যা করে। এই সময় এটি মুঘলদের ইতিহাসে প্রথমবার যখন কোনো সম্রাট তার নিজের আমিরদের হাতে নিহত হলো। এর আগে কিন্তু আমিরদের হাতে নিহত হওয়ার ঘটনা আমরা দেখিনি। আমরা তাদের সন্তানদের হাতে হত্যা হয়েছে, বন্দী হয়েছে, এগুলো দেখেছি, কিন্তু আমিরদের হাতে বন্দী হওয়ার ঘটনা কিন্তু আমরা এই প্রথমবার দেখতে পেলাম। নেক্সট যেটা আছে দেখো কি বলছে। ফারুকশিয়ারের মৃত্যুর পর সৈয়দ ভাইরা দুজন তরুণ রাজপুত্রকে পরপর সিংহাসনে বসালো, রফিউদ্দরজাত এবং রফিউদ্দৌলা। এরা আর কেউ নয়, এরা সেই প্রথম বাহাদুর শাহের যে 4 পুত্র ছিল, যেটা আমি বলেছিলাম, আজিমুস শান, জাহানদার শাহ, জাহান শাহ, রফিউস শাহ। হুম, সেই রফিউস শানেরই কিন্তু 2 পুত্র, রফিউদ্দরজাত ও রফিউদ্দৌলা। এইভাবে মাথায় রাখবে বিষয়টা। আমরা জানি জ্যৈষ্ঠ পুত্র আজিমুস শান হত্যা করেছিল 3 ভাই, তার পুত্র ছিল ফারুকশিয়ার এবং এই রফিউস শান আরেক ভাই ছিল, তার পুত্র ছিল রফিউদ্দরজাত ও রফিউদ্দৌলা। এটা মাথায় রাখবে। উভয়ই যক্ষ্মা তথা কনসামশন নামে পরিচিত রোগে মারা যান। খুব অল্প সময়ের জন্য কিন্তু তারা শাসন করেছিলেন। এই রফিউদ্দরজাত এপ্রিল 1719 থেকে 17 জুন 1719 পর্যন্ত ছিল, সবচেয়ে কম সময় রাজত্ব করেছিলেন। এই প্রশ্নটা একাধিকবার আসে, সব থেকে কম সময় রাজত্ব করেছিলেন কোন সম্রাট, তখন কিন্তু রফিউদ্দরজাত কিন্তু হয়ে যায়। সৈয়দ ভাইদের পুতুল ছিলেন তিনি। তারপরে আমরা দেখব রফিউদ্দৌলা বসবের পরে তিনি দ্বিতীয় শাহজাহান নামে কিন্তু পরিচিত ছিলেন। দ্বিতীয় শাহজাহান কাকে বলা হয়? এই রফিউদ্দৌলা কিন্তু হয়ে যাবে। তিনি জুন 1719 থেকে সেপ্টেম্বর 1719 পর্যন্ত কিন্তু শাসন করছেন। শাহজাহান দ্বিতীয় উপাধি গ্রহণ করেছিলেন এবং আফিম আফিমের প্রতি আসক্ত ছিলেন ও আমাশয়ে কিন্তু তিনি মারা যান। খুব অল্প সময়ের জন্য তিনি কিন্তু শাসন করছেন। নেক্সট, তারপরে কি বলছে দেখো। তারপরে যেটা বলেছে যে সৈয়দ ভাইরা এবারে 18 বছর বয়সী রসুন আক্তারকে ভারতের সম্রাট করলেন, যিনি মুহাম্মদ শাহ নামে
পরিচিত হলেন। ফারুকশিয়ারের তিনজন উত্তরসূরি সৈয়দ ভাইদের হাতে ছিলেন পুতুলের মতো, তাদের ব্যক্তিগত স্বাধীনতাও কিন্তু ছিল না। এই যে রোশন আক্তার, যিনি মোহাম্মদ শাহ উপাধি নেবেন, তিনি কে ছিলেন বলতো? তিনি ওই যে চার ভাই ছিলেন, যার মধ্যে জাহান শাহ বলে একজন ছিলেন, যেটা আমি আগে আলোচনা করেছি। সেই জাহান শাহের কিন্তু পুত্র হবে এই রোশন আক্তার, যিনি মোহাম্মদ শাহ উপাধি কিন্তু নেবেন। দেখো এবার মোহাম্মদ শাহটা আমরা আলোচনা করি। মোহাম্মদ শাহ বা রোশন আক্তার, এনার টাইম পিরিয়ড কিন্তু সব থেকে বেশি ছিল, এবং তারপরে আমরা জানি দ্বিতীয় শাহ আলমের টাইমও কিন্তু অনেকটা বেশি ছিল, 1719 থেকে 48 পর্যন্ত। কি বলছে দেখো, মুহাম্মদ শাহ সৈয়দ ভাইদের নিয়ন্ত্রণ থেকে নিজেকে মুক্ত করতে চাইলেন এবং নিজামুল মুলক ও মোহাম্মদ আমিন খানের নেতৃত্বে একটি শক্তিশালী আমির দলের সহায়তায় 1720 সালে তাদের হত্যা করতে সক্ষম হন। এই নিজামুল মুলক ইনি কিন্তু চিনকিলিজ খান নামে পরিচিত ছিলেন, যিনি তুরানি গোষ্ঠীর অন্যতম প্রতিনিধি, যিনি পরবর্তীকালে হায়দ্রাবাদ প্রতিষ্ঠা করবেন। এনাকে এই উপাধিটা দিয়েছিলেন কিন্তু সৈয়দ ভ্রাতৃদ্বয়। এটা মাথায় রাখবে, নিজামুল মুলক উপাধিটা সৈয়দ ভ্রাতৃদ্বয় দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ তিনি ফারুক শিয়ারকে পরাজিত করতে সহযোগিতা করছে। নেক্সট দেখো, সৈয়দ ভাইদের পতনের পর মুহাম্মদ শাহ দীর্ঘ প্রায় 30 বছর রাজত্ব করেন। এটি সম্ভবত সাম্রাজ্যকে বাঁচানোর শেষ সুযোগ ছিল। মুঘল শাসনের মর্যাদা তখনও উঁচুতে ছিল। তারপরে কি বলেছে, মুঘল সেনাবাহিনী তখন একটি শক্তি ছিল। মারাঠা সর্দারদের তখন দক্ষিণের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং রাজপুতরা মুঘলদের প্রতি এখনো বিশ্বস্ত ছিল। কিন্তু মোহাম্মদ শাহ ছিলেন দুর্বল মনা ও চপল, যেটা আমি বলেছি যে ঔরঙ্গজেবের পরে সবাই মোটামুটি দুর্বল ছিলেন। এই যে এত বড় একটা টাইম পিরিয়ড, সেখান থেকে কিন্তু মুঘল সাম্রাজ্যকে আবার ব্যাক করা সম্ভব ছিল, কিন্তু তিনি সেটা করেননি। তিনি কুকা জিও বলে একজন রমণীর প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন এবং সেই রমণীর অঙ্গুলি হেলনে কিন্তু পরিচালিত হচ্ছে। এখানে দেখো একজন নর্তকী কোকাজিও, এই মোহাম্মদ শাহ ইনি কিন্তু রঙ্গিলা নামে পরিচিত। কেন? তিনি নাচ গান নিয়ে মত্ত থাকতেন। দেখো কি বলছে, মদ ও নারীতে আসক্তির কারণে তিনি ভারতের ইতিহাসে মোহাম্মদ শাহ রঙ্গিলা নামে পরিচিত হয়ে ওঠেন। সৈয়দ ভাইদের পতনের পর তিনি একজন নর্তকী কোকিজিও ও নপুংসক হাফিজ খিদমতগার খানের খপ্পরে কিন্তু পড়ে যান। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, মুহাম্মদ শাহের রাজত্বে মুঘল সাম্রাজ্যের ভৌত বিভাজন, ফিজিক্যাল ব্রেকআপ শুরু হয়। নিজামুল মুলক, যিনি পরবর্তীকালে আসফ জাহ নামে পরিচিত হবেন, হায়দ্রাবাদ 1724 সাল, মুর্শিদ কুলি খাঁ 1717 এবং সাদাত খান 1722 অযোধ্যা রাজ্য কিন্তু প্রতিষ্ঠা করে ফেলছেন। 1737 সালে বাজিরাও প্রথম দিল্লিতে হানা দিয়ে সম্রাটকে ভয় দেখায়। পরবর্তীকালে আমরা জানবো যে মারাঠারা দিল্লিটাকে দখল করে নেবে। তাহলে এই সময় কিন্তু যে ডিভিশন, যে বিভাজন, সেটা কিন্তু শুরু হচ্ছে। নিজামুল মুলক হায়দ্রাবাদ প্রতিষ্ঠা করছে, কারণ আমরা জানি এই যে নিজামুল মুলক, তিনি প্রথম দিকে কিন্তু এই মোহাম্মদ শাহের অধীনেই ছিলেন, মোহাম্মদ শাহের আহ, অধীনে কাজ করছিলেন, ওয়াজির ছিলেন একজন। কিন্তু মোহাম্মদ শাহ ওই কুকাজিও ওর পরামর্শে নিজামুল মুলককে কিন্তু সরিয়ে দেওয়ার বারবার চেষ্টা করেন। তাই নিজামুল মুলক সেখান থেকে রেগে গিয়ে হায়দ্রাবাদে চলে যান। হায়দ্রাবাদে গিয়ে 1724 সালে কিন্তু তিনি হায়দ্রাবাদ শহরটি প্রতিষ্ঠা করছেন। মুর্শিদ কুলি খাঁ তো আগেই চলছিল, 1700 ঔরঙ্গজেবের টাইম পিরিয়ড থেকে তিনি কিন্তু এই সময় স্বাধীন হয়ে যাচ্ছেন পুরোপুরি ভাবে। সাদাত খান অযোধ্যাতে 1722 খ্রিস্টাব্দে কিন্তু এই রাজ্যটি প্রতিষ্ঠা করছেন। এইগুলো একটু খেয়াল করবে। নেক্সট যেটা আছে সেটা একটু দেখে নিই আমরা। কি বলছে, যে এই সময় নিজামুল মুলক আসফ জাহ প্রতীকী প্রস্থান। নিজামুল মুলকের পূর্ণ নাম ছিল কামার উদ্দিন সিদ্দিকী নিজামুল মুলক আসফ জাহ। আসফ জাহ ছিল না, কামার উদ্দিন খান সিদ্দিকী এইটা ছিল। ওকে, তার আসল নাম আসফ জাহ, এটা একটা উপাধি। এই উপাধিটা পরবর্তীকালে কিন্তু মোহাম্মদ শাহ প্রদান করবে। ঠিক ধরেছো, মোহাম্মদ শাহ, তাকে ফিরিয়ে আনার জন্য 1722 সালে মুহাম্মদ শাহের অধীনে তিনি ওয়াজির নিযুক্ত হন। একটু আগে আমি বললাম, প্রশাসনিক সংস্কারে সহায়তা করার পরিবর্তে মুহাম্মদ শাহ নিজেদের মন্ত্রীদের সন্দেহ করতেন। সম্রাটের চপলতা ও সন্দেহপ্রবণতায় বীতশ্রদ্ধ নিজামুল মুলক নিজের উচ্চাভিলাষ চরিতার্থ করার সিদ্ধান্ত নিলেন। যেটা আমি বলেছি, ওই কুকাজিওর
পরামর্শে, ওই নারীটির পরামর্শে কিন্তু মোহাম্মদ শাহ নাচতেন। তিনি যা যা বলতেন এই মোহাম্মদ শাহ তাই তাই করতেন। তাই নিজামুল মুলক কিন্তু ওখান থেকে চলে এসে হায়দ্রাবাদে গিয়ে নিজে হায়দ্রাবাদ রাজ্যটি প্রতিষ্ঠা করলেন। তারপর কি বলছে, তিনি সম্রাট ও তার সাম্রাজ্যকে তাদের ভাগ্যের উপর ছেড়ে দিয়ে দক্ষিণে চলে গেলেন এবং 1724 সালে দাক্ষিণাত্যে হায়দ্রাবাদ রাজ্যটি প্রতিষ্ঠা করলেন। ওকে, কিছু ইম্পর্টেন্ট বিষয় আমরা দেখে নিই। নিজামুল মুলকের এই প্রস্থান ছিল সাম্রাজ্য থেকে আনুগত্য ও সদাচারের পলায়নের প্রতীক। এটি মুঘল সাম্রাজ্যের ভৌত বিভাজনের সূচনা করে। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখি। এর পাশাপাশি কিন্তু নাদির শাহ আক্রমণ করবে 1738 থেকে 1739 সালে। পারস্যের রাজা নাদির শাহ 1738 থেকে 39 সালে ভারত আক্রমণ করছে আমরা জানি, কারণ সেও বুঝে গেছিল ভারতে এখন আর শক্তিশালী শাসক নেই, তাই এখন আমি যেতেই পারি। ভারতের বিখ্যাত ঐশ্বর্য দেউলিয়া পারস্য সাম্রাজ্যের চাহিদা তাকে ভারতমুখী করেছিল, কারণ পরিস্থিতিটা ওরকম ছিল, তাই তিনি আসতে বাধ্য হয়েছিলেন। ঔরঙ্গজেবের উত্তর পশ্চিম সীমান্তে সজাগ দৃষ্টি রাখতেন, কিন্তু তার মৃত্যুর পরের বছর এই সীমান্ত অরক্ষিত ছিল। নাদির শাহ লাহোর দখলের পরেই বিপদ সম্পর্কে সচেতনতা এলো। দিল্লি রক্ষার তাড়াহুড়োয় প্রস্তুতি নেওয়া হলেও আমিরা প্রতিরক্ষার কোনো পরিকল্পনায় একমত হতে পারলেন না। সম্রাট মুহাম্মদ শাহ নিজামুল মুলককে সাথে নিয়ে রাজধানী থেকে আক্রমণকারীর মুখোমুখি হতে রওনা দিলেন। নিজামুল মুলক কিনকিলিজ খাঁ আমরা আগে পড়েছি, দেখো কি বলছে। কার্নালের যুদ্ধ 13ই ফেব্রুয়ারি 1739 দুই বাহিনী কার্নালে মিলিত হন এবং নাদির শাহ মুঘল বাহিনীকে বিধ্বংসী পরাজয় ঘটালেন। যুদ্ধে মীর বখশি, খান-ই দাওরান নিহত হলেন এবং অযোধ্যার গভর্নর সাদাত খানও কি বলছেন, সম্রাট মুহাম্মদ শাহ বন্দী হলেন। ওকে, মানে সাদাত খানও মৃত্যুবরণ করলেন, যেহেতু সেই অপমান সে মানতে পারেনি, এবং সম্রাট মুহাম্মদ শাহ কিন্তু এই সময় বন্দী হলেন। নাদির শাহ দিল্লিতে মার্চ করলেন এবং তার কয়েকজন সৈন্য হত্যার প্রতিশোধ নিতে দিল্লিতে ভয়ঙ্কর গণহত্যার আদেশ দিলেন। যেহেতু মুহাম্মদ শাহের আক্রমণের ফলে নাদির শাহের একাধিক সৈন্য মারা গিয়েছিলেন, তাই দিল্লিতে কিন্তু প্রচন্ড ধ্বংসলীলা চালিয়েছিল, যেটা যদুনাথ সরকার লেখায় কিন্তু আমরা পেয়ে যাব। দিল্লির এই বিধ্বংসীর জন্য শোক প্রকাশ করেছেন কবি মীর ও সাউদা। তারপর কি আছে, নাদির শাহ রাজকীয় কোষাগার লুট করে এবং লুটের মধ্যে সবচেয়ে মূল্যবান ছিল সেই শাহজাহানের তৈরি করা ময়ূর সিংহাসন ও কোহিনূর হীরা। এই কোহিনূর হীরা কিন্তু তিনি নিজের। মোট লুটের পরিমাণ প্রায় 70 কোটি টাকা, যা দিয়ে তিনি নিজের রাজ্যকে 3 বছর কারামুক্ত রাখলেন। তিনি সিন্ধু নদীর পশ্চিমের অঞ্চল কাবুল সহ পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করলেন। তারপর কি আছে, নাদির শাহের আক্রমণের প্রভাব ছিল সুদূর প্রসারী। কি বলছে দেখো, কেন্দ্রীয় অর্থ ধ্বংস হলো, দরিদ্র আমিররা হারানো সম্পদ পুনরুদ্ধারে কৃষকদের উপর আরো বেশি শোষণ চালাতে শুরু করলেন। সিন্ধুর পশ্চিমাঞ্চল হারানোর সাম্রাজ্য উত্তর পশ্চিম দিক থেকে বিপদে পড়ল। মারাঠা সর্দার ও বিদেশি বাণিজ্য কোম্পানির কাছে সাম্রাজ্যের লুকোনো দুর্বলতা স্পষ্ট হয়ে কিন্তু পড়লো এই সময়, এটা মাথায় রাখবে। তো আজকে আমরা এই জায়গাতেই রাখবো। আমরা অষ্টাদশ শতককে প্রথমে আলোচনা করলাম, যে কতগুলো দিক থেকে আমরা আলোচনা করতে পারি, পতনের দিক থেকে, আঞ্চলিক শক্তি উত্থানের দিক থেকে, এবং ব্রিটিশ শক্তির উত্থানের দিক থেকে কিন্তু আলোচনা করতে পারি। আমরা মূলত আজকে মুঘল সাম্রাজ্যের পতনে কোন কোন দিকগুলো দায়ী ছিল, তার মধ্যে সব থেকে যে গুরুত্বপূর্ণ সেটা হলো দুর্বল উত্তরাধিকারী। এই দুর্বল উত্তরাধিকারীর যে ধারাবাহিকতা, যে ক্রোনোলজি, কার পরে কে আসলো এবং কিভাবে তারা মুঘল সাম্রাজ্যে দুর্বলতর করে তুললো, তার অধিকাংশটাই কিন্তু আজকে আলোচনা করে ফেললাম। আর কিছুটা অংশ বাকি আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে কিন্তু আলোচনা করব। ওকে, তো আজকের মতো আমি এখানেই রাখছি, নেক্সট ক্লাসে কিন্তু এটা আলোচনা হবে। ওকে।